জুলাই আগস্টের গণহত্যা নিয়ে আলোচনা, আইসিসি প্রধান কৌশলীর সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির প্রধান কৌশলী করিম খানের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম কলেজে ছাত্রদল ও শিবিরের সংঘর্ষের ঘটনায় মামলা হয়নি এখনো। দুই দলের সংঘর্ষে ছাত্রদলের 5 কর্মী আহত হয়েছেন। এদের মধ্যে 3 জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তারা আমার পায়ের রক কাটার চেষ্টা করছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি শিওর না, আমার মনে হচ্ছে ওরা যে পূর্বের চিরাচরিত তাদের ঐতিহ্য রক কাটা, ওইটাই তারা অ্যাপ্লাই করতে চাইছে। গণহত্যাকারীদের এদেশে রাজনীতি করার অধিকার নেই। খুলনায় এক সমাবেশে এমন মন্তব্য করে এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। জামায়াত সরকার গঠন করলে দেশ চলবে মদিনা সনদ অনুযায়ী। একের পর এক সুখবর উপহার দিচ্ছেন ডক্টর ইউনূস। দেশের জন্য বড় অর্জন, ঐতিহাসিক অর্জন। এই পাকিস্তান এবং বাংলাদেশ দুজনের উপরে কিন্তু এখন আমেরিকার হাত আছে। আর এই আমেরিকা যদি সঙ্গে থাকে তাহলে পৃথিবীতে বর্তমানে অনেক কিছুই হতে পারে। অন্তত ভারতের বিপক্ষে যেরকম কূটনৈতিক চাল তারা চালছে তা কোনো কিছুই কিন্তু অসম্ভব নয়। পাশাপাশি চায়না কিন্তু ঐতিহাসিক একটি মিসাইল টেস্টিং কমপ্লিট করে ফেললো। আসসালামু আলাইকুম দর্শক, গুরুত্বপূর্ণ একটি নিউজে আপনাদের সকলকে স্বাগত। দর্শক, বর্তমান সময়ে রাজনৈতিক পরিস্থিতি বা প্রেক্ষাপটকে বিশ্লেষণ করে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি আমি আশা করছি আপনারা সেটা ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন। তাই বলবো দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই মূল রহস্যগুলো বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। আমি ভিডিও শুরুতেই আপনাদের যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে গেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। চট্টগ্রাম কলেজে ছাত্রদল ও শিবিরের সংঘর্ষের ঘটনায় মামলা হয়নি এখনো। দুই দলের সংঘর্ষে ছাত্রদলের 5 কর্মী আহত হয়েছেন। এদের মধ্যে 3 জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বৃহস্পতিবার দুপুরে কলেজ ক্যাম্পাসে হয় এই সংঘর্ষ। আহতদের অভিযোগ, শিবিরের নেতা পরিচয়ে কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের 4র্থ বর্ষের শিক্ষার্থী আশরাফ উদ্দিনকে ছাত্রদলের কর্মী সন্দেহে মারধর করে কয়েকজন। এরপর ক্যাম্পাস থেকে বের করে দেয়। এ বিষয়ে অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়ে ফেরার পথে দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, তারা শিবিরের কর্মী। তবে অভিযোগের বিষয়ে জানার জন্য যোগাযোগ করেও শিবিরের দায়িত্বশীল কারো বক্তব্য পাওয়া যায়নি। মারার সময় বলছে যে ছাত্রদল ক্যাম্পাসে জায়গা হবে না, এখানে শুধু একক নেতৃত্ব থাকবে, সেটা হচ্ছে শিবির। শিবির ছাড়া আর কোনো ছাত্রদলের কোনো এখানে অবস্থান, কোনো সংগঠনের এখানে অবস্থান দেওয়া হবে না। আমরা যখন কলেজ ক্যাম্পাস থেকে মেইন গেট দিয়ে বেরিয়ে আসতেছি, সাথে সাথে আমাদের উপর এই দর মার ছাত্রদলকে মার, এরকম বলে আমাদের উপর রাস্তায় ফিরে বেদরম ফিরেছে। তারা আমার পায়ের রক কাটার চেষ্টা করছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি শিওর না, আমার মনে হচ্ছে ওরা যে পূর্বের চিরাচরিত তাদের ঐতিহ্য রক কাটা, ওইটাই তারা অ্যাপ্লাই করতে চাইছে। জুলাই আগস্টের গণহত্যা নিয়ে আলোচনা, আইসিসি প্রধান কৌশলীর সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির প্রধান কৌশলী করিম খানের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের ফাঁকে বৈঠকটি হয়। প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া পোস্টে এই তথ্য জানা গিয়েছে। ওই পোস্টে বলা হয়, বৈঠকে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মামলা নিয়ে আলোচনা হয়। এছাড়া বাংলাদেশে গত জুলাই আগস্ট মাসে গণ অভ্যুত্থান চলাকালে যে গণহত্যার ঘটনা ঘটেছে, সেসব গণহত্যায় অপরাধীদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধী মামলা করার উপায় ও পদ্ধতি নিয়ে আলোচনা হয়। রোহিঙ্গা সংকট মোকাবেলায় প্রধান উপদেষ্টার প্রস্তাবিত 3 দফার প্রশংসা করেন আইসিসি প্রধান কৌশলী করিম খান। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থান করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অধিবেশনের ফাঁকে বিভিন্ন দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সাথে বৈঠক হয়। প্রিয় দর্শক, আজকের গুরুত্বপূর্ণ নিউজের ভিতরে অন্যতম গুরুত্বপূর্ণ নিউজ হলেন যে করিম খান, যিনি হলেন প্রধান কৌশলী, প্রধান আইনজীবী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের, তিনি বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে তার সম্পূর্ণ বিচার করার জন্য প্রস্তুত হচ্ছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যেটা অনুষ্ঠিত হয়ে থাকে বিচার কার্যক্রম আমরা জানি যে নেদারল্যান্ডে। প্রিয় দর্শক, সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ এবং প্রস্তুতি নিচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ভারতে লুকিয়ে থাকার আর কোনো সুযোগ থাকবে না শেখ হাসিনার। বাংলাদেশ যদি শেখ হাসিনাকে ফিরিয়ে নাও আনতে পারে, কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফিরিয়ে আনার সুযোগ রয়েছে। প্রধান উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকারের প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন।
প্রধান উপদেষ্টাও ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করে জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস বলেছেন জাতিসংঘ বাংলাদেশের সংস্কারের সহায়তা করতে প্রস্তুত। নিউ ইয়র্কের স্থানীয় সময় বৃহস্পতিবার জাতিসংঘ সদর দপ্তরে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেন মহাসচিব। জাতিসংঘের আবাসিক টিম বাংলাদেশকে সহায়তা করতে চায় বলে উল্লেখ করেন অ্যান্টনি গুতেরেস। সদ্য গৃহীত জাতিসংঘের প্যাক অব দ্য ফিউচার বাংলাদেশের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক এবং এর প্রমোদনমূলক অর্থায়ন দেশটির জন্য বিশেষ সহায়তা হবে। আর জাতিসংঘের মহাসচিব বলেছেন যে বাংলাদেশকে স্পেশালি হেল্প করবে জাতিসংঘের যে সামনে প্যাকেজ বানিয়েছে সেই প্যাকেজের অন্যতম স্থান পেয়েছে বাংলাদেশ, এবং বাংলাদেশকে পুনর্বাসনের জন্য জাতিসংঘ সর্বোচ্চ অর্থ দিয়ে সহযোগিতা করবে। গুতেরাস বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীর প্রশংসা করে বলেন তারা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী সহ বাংলাদেশের যেই বাহিনীগুলা জাতিসংঘের বিভিন্ন শান্তি মিশনে কাজ করছে তাদের খুব গুরুত্বপূর্ণ বলে মনে করছেন জাতিসংঘের মহাসচিব। গত জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার আন্দোলনের কথা উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন এই আন্দোলনে শেখ হাসিনার নির্মম স্বৈরাচারের অবসান ঘটায়। তিনি বলেন আমি এখানে উপস্থিত হতে পেরেছি কারণ তরুণরা নতুন বাংলাদেশের জন্য তাদের জীবন উৎসর্গ করেছেন। বিশেষ গুরুত্বপূর্ণ কথা, তরুণরা তাদের জীবন উৎসর্গ করেছে, সেই কারণে আমি জাতিসংঘ আজকে আসতে পেরেছি। পাকিস্তান এবং বাংলাদেশ দুজনের উপরে কিন্তু এখন আমেরিকার হাত আছে, আর এই আমেরিকা যদি সঙ্গে থাকে তাহলে পৃথিবীতে বর্তমানে অনেক কিছুই হতে পারে। অন্তত ভারতের বিপক্ষে যেরকম কূটনৈতিক চাল তারা চালছে তা কোনো কিছুই কিন্তু অসম্ভব নয়। পাশাপাশি চায়না কিন্তু ঐতিহাসিক একটি মিসাইল টেস্টিং কমপ্লিট করে ফেললো, এবং এই চায়না যে ঐতিহাসিক মিসাইল টেস্টিং কমপ্লিট করবে তা কিন্তু বিশ্বের কোনো দেশকে তারা জানায়নি। এর ফলে চায়নাও যে ভারতের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা থ্রেট হয়ে উঠছে তা বলাই যায়। অর্থাৎ চায়না, ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ এই যে দক্ষিণ এশিয়ার যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে একে অপরের সঙ্গে যে সম্পর্ক তৈরি হতে শুরু করেছে তার মধ্যে সব থেকে বিপদে কিন্তু পড়ে আছে ভারতবর্ষ। আর এইসব নিয়ে আজকের এই প্রতিবেদন। এই মিটিং এ কি ডিসাইড হলো এবং চায়নার এই মিসাইল টেস্টিং এর পর ভারতবর্ষটি কিভাবে বিপাকে পড়তে চলেছে তাই সবকিছুই এই ভিডিও শেষ অবধি দেখলে আপনারা জানতে পারবেন। আজ আমেরিকা যুক্তরাষ্ট্রে এক ঐতিহাসিক মিটিং হয়েছে মোহাম্মদ ইউনূসের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর। এই মিটিং সাম্প্রতিককালে কিন্তু বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা যায়নি। মনে রাখতে হবে ঠিক একদিন আগে এই আমেরিকা কিন্তু কার্যত ঘোষণা করেছিল তারা বাংলাদেশকে রিফর্ম করার জন্য 100% সাপোর্ট করবে। অর্থাৎ আমেরিকা অর্থনৈতিকভাবে পরিকাঠামো বাংলাদেশকে প্রদান করবে, পাশাপাশি ভবিষ্যতে সামরিক শক্তিতেও বলিয়ান এই বাংলাদেশকে করবে নাকি তা কিন্তু অধীর আগ্রহে দেখার জন্য অপেক্ষা করছেন বিশেষজ্ঞরা। আর ঠিক তখনই পাকিস্তানের সঙ্গে মিটিং করলেন মোহাম্মদ ইউনূস। মনে রাখতে হবে বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে সেটাকে অনেকটা প্রো পাকিস্তান সরকার নামে আখ্যায়িত করছেন ভারতীয়রা। এর কারণও আছে, কারণ মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার পর একের পর এক এমন সিদ্ধান্ত নিয়েছেন যা কার্যত ভারতের কাছে কিন্তু হুঁশিয়ারি হিসাবে গণ্য হয়েছে। তিনি জেল থেকে আনসারুল্লাহ বাংলার প্রধান জঙ্গিকে ছেড়ে দিয়েছেন, জামাতের উপরে ব্যান তুলে দিয়েছেন এবং পাশাপাশি পাকিস্তানের সঙ্গে ঐতিহাসিক অস্ত্র চুক্তি করেছে যা এর আগে কিন্তু কোনো বাংলাদেশি প্রধানমন্ত্রী এতটা ডেসপারেটলি ভাবে করতে পারেননি। হাসিনা সরকারের সময়ও পাকিস্তান থেকে বাংলাদেশ কিন্তু অস্ত্র কিন্তু সেই অস্ত্রের পরিমাণ এবং মোহাম্মদ ইউনূস যে অস্ত্রের পরিমাণ কিনেছেন তার কিন্তু সংখ্যাধিক্যের পরিমাণে প্রায় কয়েকশো গুণ। এ নিয়ে আমি একটি ভিডিও বানিয়েছি, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখতেও পারেন। অর্থাৎ পাকিস্তানের সঙ্গে নতুন করে সম্পর্ক নবীন করার এবং পুনরাবৃত্তি আরেকবার করে নেওয়ার জন্য বাংলাদেশ কিন্তু ভীষণ মাত্রায় চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর পাশাপাশি বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক পরিষ্কারভাবে হুঁশিয়ারি দিয়েছেন ভারতকে শিক্ষা দেওয়ার জন্য যেন বাংলাদেশ পাকিস্তানের থেকে নিউক্লিয়ার যে শক্তি আছে সেটাকে নিয়ে গৌরী মিসাইল সেটা যেন ভারতবর্ষের উত্তরপ্রদেশ সীমান্তে কিন্তু যেন ডিপ্লয় করে। In order to change the Indian habitual perception, our only answer, as I feel, is nuclearization. Nuclearization does not mean that we have to be a nuclear power. Nuclearization, I mean that we have to develop a nuclear treaty with our former adversary, Pakistan. Pakistan is the most reliable, trustworthy security ally of Bangladesh. This is exactly what the Indians want us not to believe. This is exactly what Awami League wants us not to believe. But this is exactly what, Pakistanis, their herds burn out. They may not ask formally for forgiveness, but they don't want to see us become an Indian vessel. They will do anything, I can assure you, they will do anything to protect us from the Indians. অর্থাৎ এই ভাষণ শোনার পর ভারত বিদ্বেষী একাধিক ছাত্রছাত্রীরা বিপুল হাততালিতে ভরিয়ে দিয়েছিলেন অধ্যাপককে। তা নিয়ে গোটা বিশ্বে কিন্তু তীব্র সমালোচনার মুখে পড়েছিল বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশ কিন্তু ভীষণ মাত্রায় পাকিস্তানের সঙ্গে শুধু অস্ত্র চুক্তি করেছে বলা ভুল, পাকিস্তানের থেকে পারমাণবিক যে শক্তি সেটাকে ধার করে ভারতের সীমান্তে জড়ো করার এক পরিকল্পনা চালিয়েছে বলে মনে করছেন অনেক বিশেষজ্ঞ। পাশাপাশি ঢাকা প্রেস ক্লাবে মোহাম্মদ আলী জিন্নাহকে জাতির পিতা ঘোষণা করা হোক এ ধরনের বক্তৃতাও কিন্তু শোনা গেছে। এবং সঙ্গে সঙ্গে সংবিধান পরিবর্তনের পাশাপাশি জাতীয় সঙ্গীত কেন রবীন্দ্রনাথ ঠাকুরের গান ব্যবহার করা হবে সে নিয়েও প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে
দিয়েছেন একাধিক বাংলাদেশিরা। অর্থাৎ সব মিলিয়ে ভারত বাদ দিয়ে বাংলাদেশ এবং পাকিস্তানের যে বর্তমান সম্পর্ক তা কিন্তু ভারতের কাছে এক অশনি সংকেত হতেই পারে। দর্শক, আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফিজ।